সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের নজিরবিহীন টাকা জমা, এক বছরে অর্থের পরিমাণ বেড়েছে 41%। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সই হওয়ায় সুইজারল্যান্ডের স্বাক্ষর অনুষ্ঠান বাতিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর স্থগিত। নাইজারের নিয়ামেতে ভয়াবহ বন্দুক ও বিস্ফোরক হামলায় অন্তত ৩৫ জন নিহত, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ। এবং জর্ডানে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা, জরিমানা ছাড়াই দেশে ফেরা ও বৈধ কাজের সুযোগ পেতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারা দিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি জেরিনপি। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক নথিতে দেখা গেছে ২০২৫ সালে সুইস বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪১%। বাংলাদেশি মুদ্রায় যা ১২,৭৬০ কোটি টাকার বেশি। এসএনবির তথ্য অনুযায়ী বাংলাদেশিদের টাকা জমার এই হার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। সামিল শিহাবের রিপোর্টে দেখুন বিস্তারিত। একদিকে অর্থ পাচার রোধে সরকারের নানা তৎপরতা এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলমান থাকলেও এর মধ্যেই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ আরও বেড়েছে। মাত্র এক বছরের ব্যবধানে এই আমানত ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২,৭৬০ কোটি টাকায়। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবির প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় এটি সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ জমায় এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ আমানতের পরিমাণ ছিল ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁ। তবে পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ৪১% বৃদ্ধির সিংহভাগই এসেছে বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। ২০২৪ সালে যা ছিল ৫৭৬.৬ মিলিয়ন সুইস ফ্রাঁ, ২০২৫ সালে তা ৪৩% বেড়ে দাঁড়িয়েছে ৮২২.৭ মিলিয়ন ফ্রাঁতে। অর্থাৎ মোট জমার ৯৮.৬%ই প্রাতিষ্ঠানিক বা ব্যাংকিং খাতের অর্থ। অন্যদিকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ব্যক্তিগত অ্যাকাউন্টের জমা আগের বছরের ১২.৬ মিলিয়ন ফ্রাঁর তুলনায় প্রায় ১০% কমে দাঁড়িয়েছে ১১.৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে। সুইস ব্যাংকে টাকা জমার দিক থেকে এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। এই অঞ্চলে ৩.২ বিলিয়ন সুইস ফ্রাঁ আমানত নিয়ে শীর্ষে রয়েছে ভারত, যদিও আগের বছরের তুলনায় ভারতীয়দের আমানত কমেছে ৮%। এর বিপরীতে বাংলাদেশের আমানত বেড়েছে ৪১%। অন্যদিকে ৪৮.২% আমানত বৃদ্ধির হারে বাংলাদেশের ওপরে রয়েছে কেবল আফগানিস্তান। সামিউল শিহাব, আরটিভি। এদিকে সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে অভিবাসন নিয়ন্ত্রণে প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছে দেশটির ভোটাররা। ডানপন্থী সুইস পিপলস পার্টি সমর্থিত এই প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৫৪%-এরও বেশি। প্রস্তাবটি পাশ হলে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যা ১ কোটির বেশি হতে দেওয়া হতো না এবং প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মানুষের অবাধ চলাচল সংক্রান্ত চুক্তিও বাতিল করতে হতো। সরকার, ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। বিশ্লেষকদের মতে ভোটারদের এই সিদ্ধান্তে সুইজারল্যান্ডের সম্ভাব্য অর্থনৈতিক ও কূটনৈতিক ঝুঁকি এড়াতে পেরেছে। তবে প্রায় ৪৫% ভোটারের সমর্থন পাওয়ায় দেশটিতে অভিবাসন ইস্যু যে এখনো বড় রাজনৈতিক বিতর্কের বিষয় সেটিও স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা স্মারক ইতোমধ্যে সই হওয়ায় সুইজারল্যান্ডে শুক্রবারে নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সফর স্থগিত করেছেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার জেনেভা সফরটি স্থগিত করেন। তবে চুক্তি সইয়ের পর বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হয়েছে বলেও জানিয়েছে উভয় পক্ষ। এর জেরে শুক্রবার ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। তেমন কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা ছাড়াই কার্যকর হলো ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি। শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠানের কথা থাকলেও সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল পদ্ধতিতে চুক্তি সই করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তিতে দুই রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করায় নতুন করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। ফলে শুক্রবার জেনেভায় তার নির্ধারিত সফর স্থগিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সমঝোতা স্মারক সইয়ের পরপরই চুক্তিতে উল্লেখিত 60 দিনের কারিগরি আলোচনার সময়সীমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাশাপাশি ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ খোলার খবরে বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে তেলের দাম। হরমুজ পার হয়েছে সৌদির 3টি সুপার ট্যাঙ্কার। এছাড়াও চুক্তির পর বন্দর ছেড়ে গেছে 12টি ইরানি তেলবাহী জাহাজ। তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এখনো শঙ্কায় যুদ্ধবিরতি। যদিও ট্রাম্পের পর এবার কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকের বিরোধিতা করায় ইসরায়েলি মন্ত্রীদের কঠোর সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দেন, ইসরায়েলের অস্ত্রের অর্থ যোগান দেয় যুক্তরাষ্ট্র। সামিউল শিহাব, আরটিভি। নাইজারের নিয়ামেতে অবস্থিত দেশটির বৃহত্তম দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বন্দুক ও বিস্ফোরক হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এছাড়াও হামলাকারীদের মধ্যে 4 জন আহত হয়েছে এবং 20 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। পরে আল কায়দা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন হামলায় দায় স্বীকার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা হিসেবে পরিচিত এই বিমানবন্দরটিতে সেনাবাহিনীর ঘাঁটিও রয়েছে। ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান শুরু করেছে নাইজারের সেনাবাহিনী। জর্ডানে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফেরার পাশাপাশি নির্দিষ্ট শর্তে বৈধ হয়ে কাজের সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। 15 জুন থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই সুযোগ দ্রুত কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। জর্ডান প্রতিনিধি রাশেদ কাদেরের প্রতিবেদনে জানাচ্ছেন সামিউল শিহাব। জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা কোনো অতীত জরিমানা ছাড়াই বিনামূল্যে দেশে ফিরতে বা বৈধ হতে পারবেন। জর্ডানের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। স্থায়ীভাবে দেশে ফিরতে ইচ্ছুক কর্মীরা ভ্রমণের আগে মাত্র 10 জর্ডানি দিনার ফি দিয়ে তাদের সোশ্যাল সিকিউরিটি তহবিলের সঞ্চয় তুলতে পারবেন। বৈধ পাসপোর্ট বা ট্রাভেল পারমিট থাকলে সরাসরি টিকিট কেটে দেশেও ফিরতে পারবেন। এছাড়া যারা জর্ডানে থেকে যেতে চান, তাদের আগের বছরের ওয়ার্ক পারমিট ফিতে 50% ছাড় দেওয়া হয়েছে। আকামা নবায়নের বিলম্ব জরিমানাও করা হয়েছে শতভাগ মওকুফ। পাশাপাশি যে কোনো ভিজিট ভিসাকে এবারই প্রথম জর্ডান থেকেই ওয়ার্ক ভিসায় রূপান্তর করা যাবে। অন্যদিকে গৃহকর্মী ও গার্মেন্টস কর্মীরা 2 বছরের বেশি অবৈধ থাকলে আগের কফিলের অনুমতি ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। এমনকি গার্মেন্টস থেকে গৃহকর্মী বা কৃষিকাজে সেক্টর পরিবর্তনের স্বাধীনতাও দেওয়া হচ্ছে। তবে গত বছর 25 ফেব্রুয়ারির পর আসা এবং বিচারাধীন বন্দীরা পাবেন না এই সুযোগ। জর্ডানের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের হাতের কাছে বৈধ পাসপোর্ট রাখতে এবং না থাকলে দ্রুত আবেদনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি যে কোনো আইনি জটিলতা বা মামলা আছে কিনা তা যাচাইয়ের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামিউল শিহাব, আরটিভি। আফগানিস্তানের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মী থেকে শুরু করে তালেবান সদস্য সবার জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। তালেবানের দাবি, স্মার্টফোন ব্যবহারের কারণে সরকারি তথ্য ফাঁস হচ্ছে এবং কর্মকর্তাদের কর্মদক্ষতা কমে যাচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, কেউ নিয়ম ভঙ্গ করলে তার ফোন জব্দ হতে পারে এবং শাস্তির মুখোমুখি হতে হবে। বিশ্লেষকদের মতে, তথ্য নিয়ন্ত্রণ ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার পরিধি সরকারি কর্মকর্তা ছাড়িয়ে সাধারণ জনগণের ওপরও আরোপ করা হতে পারে।
আঞ্চলিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে দেশ ছাড়তে না পারা বিদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে। ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এ সময়ের মধ্যেই ওভারস্টে জরিমানা ছাড়াই প্রবাসীরা তাদের ভিসা বৈধ করতে বা স্বাভাবিকভাবে দেশ ত্যাগ করতে পারবেন। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি জানিয়েছে এটি একটি মানবিক উদ্যোগ, যা আগের জরুরি পরিস্থিতিতে আটকে পড়া ভ্রমণকারীদের সহায়তার অংশ। যারা থাকতে চান তারা ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন, আর যারা ফিরতে চান তারা নিয়মিত প্রক্রিয়ায় দেশে যেতে পারবেন। ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন নিয়ম অনুযায়ী এই বয়স সীমার নিচে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, পরিচালনা করতে বা পূর্ণাঙ্গ সুবিধা ব্যবহার করতে পারবে না। পাশাপাশি বার্তা আদান প্রদান, পোস্ট, মন্তব্য শেয়ার কিংবা বড় কোনো অনলাইন গ্রুপে অংশ নেওয়ার সুযোগও সীমিত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে এসব অ্যাকাউন্ট শনাক্ত ও নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়ে নিয়ম বাস্তবায়নের জন্য ১ বছর সময় বেঁধে দিয়েছে সরকার। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে জরিমানা, সতর্কবার্তা বা আংশিক কিংবা সম্পূর্ণভাবে সেবা বন্ধের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ভারতের ছত্তিশগড় রাজ্যে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির এক নেতা সহ অন্তত ৩ জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় এক পক্ষের সঙ্গে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছত্তিশগড়ের কোরিয়া জেলার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে সোনাহাট থানার নওগাইন গ্রামে একাধিক ট্রাকের মাঝে একটি ফরচুনার এসইউভি আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে নাল্লা সিং সহ ৩ জন মারা গেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যা ও হত্যাচেষ্টা সহ গুরুতর অপরাধের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করা হয়েছে। আর্জেন্টিনার জনপ্রিয় টিভি উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা সরাসরি সম্প্রচারে ভুল তথ্য দিয়ে দাবি করেন যে ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। এ খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক উদ্বেগ তৈরি হয়। পরে দ্রুত যাচাই করে দেখা যায় এই তথ্য সম্পূর্ণ গুজব এবং হোর্হে মেসি সুস্থ আছেন। ভুল তথ্য প্রচারের কারণে উপস্থাপক তীব্র সমালোচনার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। ঘটনাটি লাইভ সম্প্রচারের ভুল তথ্যের ঝুঁকি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আবারও সামনে নিয়ে আসে। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।